আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আবারও আমি জীবন ভূত এফএম উইথ এমজেতে। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল ঘটনায়। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি সিলেটের পুরনো একটি কবরস্থানকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা, এবং আশা করছি ঘটনাটি সবারই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো সিলেটের যে জায়গায় এই কবরস্থানটি, সেখানের নামটা আমি সঙ্গত কারণে বলছি না। তো ওই কবরস্থানকে নিয়ে মূলত ঘটনাটি ঘটেছে। তো রফিক নামের একটি যুবক, স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয় এবং মরার পর তাকে ওই কবরস্থানে দাফন করা হয়, কবর দেয়া হয় আর কি। তারপর দাফন কাফনে যারা ছিল তার আত্মীয় স্বজন এবং বাবা বাবা ভাই যারা ছিল আর কি, সবাই এই কবর দেওয়ার পর যে যার মতো করে বাসায় চলে যায়। তারপর রফিকের বাবা ওই দিন একটি স্বপ্ন দেখেন, এবং স্বপ্নে রফিক এসে বলছে, আব্বা, আমাকে আপনি যেখানে কবর দিছেন ওইখান থেকে আমাকে সরাইয়া অন্য একটা জায়গায় আমাকে কবর দেন। তো এই স্বপ্নটা রফিকের বাবা দেখে। দেখার পর সে সকাল হয়, সকাল হওয়ার পর সে এই বিষয়টা নিয়ে তার পরিবারের সাথে কথা বলে যে এরকম এরকম রাতে আমি স্বপ্ন দেখছি যে রফিক আমাকে এসে বলতেছে যে যেখানে কবর দিছি সেখান থেকে তাকে আমি সরিয়ে যেন অন্য কোথাও কবর দিই। তো রফিকের বাবা যখন এই বিষয়টা আসলে পরিবারের সাথে কথা বললো, তো পরিবারের এক একজন এক এক রকম কথা বললো যে না, এটা স্বাভাবিক একটা স্বপ্ন। আবার কেউ বলল যে না, এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা হুজুরের সাথে বোঝা উচিত, এবং হুজুরের সাথে এটা যদি বোঝা হয় তাহলে হুজুর এটা ব্যাখ্যা দিতে পারবে। তো রফিকের বাবা কি করলো, ওই মসজিদের একজন ইমাম সাহেবের সাথে উনি কথা বললেন যে এরকম এরকম আমি একটা স্বপ্ন দেখছি, আমার ছেলে আমাকে এসে বলতেছে যে আমি যেন কবরটা তাকে সরিয়ে দিই। তো হুজুর মানে এটা কোনো কিছু ব্যাখ্যা করলেন না, বললেন যে ঠিক আছে, আপনার তো অনেক ভালোবাসার একটা ছেলে তো মারা গেছে, তো এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো সমস্যা না, আর কবরস্থান তো এমনিতেই পবিত্র, এখানে কোনো বিষয়ে আমি মনে হয় না যে এখানে কোনো জটিল বিষয় আছে বা কোনো কিছু হবে। তারপর রফিকের বাবা এই কথা বুঝে যে অনেকটা ভালো লাগে কথা শুনে, হুজুর মানুষ বলছে। তো হুজুরের কথা শুনে রফিকের বাবা বাসায় চলে যায়। বাসায় গিয়ে তার রফিকের মা জানতে চায় যে হুজুর কি বললেন বা হুজুরের সাথে কি পরামর্শ করছে। তো রফিকের বাবা বললেন, না, হুজুর খুব একটা কিছু বলে নাই, বলছে সমস্যা নাই। তারপর প্রিয় লিসেনার্স, এক দুই দিন কিন্তু কোনো সমস্যা হয়নি, কোনো স্বপ্নও কেউ দেখেনি। 3 নাম্বার দিনে প্রিয় লিসেনার্স, আবার রফিক তার মা যখন ঘুমিয়েছিল তখন মা একটি স্বপ্ন দেখতে পায়, এবং একই স্বপ্ন রফিকের মাও দেখে। যে রফিক এসে বলতেছে যে আম্মা, আমাকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার কবরটা সরিয়ে অন্য কোথাও কবর দাও। তো এই কথাটা প্রিয় লিসেনার্স, যখন রফিকের মা যখন এই স্বপ্নটা দেখে তখন কিন্তু সে অনেকটা ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে পরিবারের সবার সাথে সেও ওই বিষয়টি শেয়ার করে যে এরকম এরকম আমিও তো এই সেম স্বপ্নটি দেখছি। তো সেদিন আর তারা সেদিনও ভাবে যে হয়তোবা তোমার সাথে ওই রকম, মানে তোমারও তো অনেক ইয়ার সন্তান, তো তোমার সমস্যা না, তোমার এটা এমনি স্বাভাবিকভাবে হয়তোবা দেখছো। তো প্রিয় লিসেনার্স, এটা যখন হওয়ার পর ওই দিন আর তারা হুজুর বা কারোর সাথে কোনো কিছু পরামর্শ করে না, স্বাভাবিকভাবে নিয়েই তারা তাদের প্রতিদিনের মতো কাজ করতে থাকে, তারা যার যার মতো জীবন যাপন করতে থাকে। তারপর প্রিয় লিসেনার্স, রফিকের বড় ভাই একই স্বপ্নটা দেখে। তো রফিকের বড় ভাই যখন স্বপ্নটা দেখে তখন তার মা বাবার কাছে আবার এই বিষয়টা শেয়ার করে যে আম্মা, এখানে আমার মনে হইতেছে, রফিকের বড় ভাই বলতেছে আর কি, যে আমার মনে হচ্ছে এখানে কোনো সমস্যা আছে, কারণ এক স্বপ্ন বাবা দেখলো এবং তুমি দেখলা, আম্মা তুমি দেখলা, এবং আমিও একই স্বপ্ন দেখলাম, তাহলে তো এখানে অস্বাভাবিক কোনো বিষয় আছে। তো তারা সেই মসজিদের ইমাম সাহেবের কাছে আবার যান, আবার গিয়ে হুজুরকে বিষয়গুলা বলেন যে হুজুর, আমি তো আসছিলাম, রফিকের বাবা আর কি বলে হুজুরকে বলতেছে যে হুজুর, আমি আসছিলাম, এরকম এরকম স্বপ্ন দেখছি, তো এখন আমি দেখার পর
3 নম্বর দিনে আমার ওয়াইফ দেখছে এবং আমার ছেলে দেখছে 4th নম্বর দিন। তো এইটা শুনে হুজুর অনেকটা অবাক হয়ে যান এবং অবাক হয়ে বলেন যে আসলেই এটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় আছে বা কোনো একটা সমস্যা আছে যে কারণে ও ওর ও স্বপ্নে আসতেছে সেইটা বলতেছে। তো হুজুর এটার আর ব্যাখ্যা দিতে পারে না। ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন যে একটা হুজুরের নাম বলেন, একজন বুজুর্গ মানুষ এবং বড় একজন আলেমের নাম বলেন, যে আপনারা এক কাজ করেন, এই বিষয়টি আপনি অন্য একজন আলেমের সাথে গিয়ে এই বিষয়টি শেয়ার করেন। তারপর রফিকের বাবা ওই আলেমের কাছে গেলেন এবং যাওয়ার পর আলেম সাহেবকে সবগুলো বিষয় তিনি এবং স্বপ্নের বিষয়গুলো আলেমকে বললেন। এবং যখনই আলেম তাদের স্বপ্নের বিষয়গুলো শুনছিল, তখনই আলেম কিন্তু অনেকটা অবাক হয়ে যায়। অবাক হয়ে বলে, এ কি বলছেন, আপনারা যেদিন প্রথম এই স্বপ্নটি দেখেছিলেন সেদিনই আমার কাছে আসা উচিত ছিল, কারণ এটা স্বাভাবিক কোনো স্বপ্ন নয়। তখন আলেম সাহেব বললেন যে আপনারা এক কাজ করুন, আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আপনারা ওই কবরস্থানে গিয়ে তার লাশটিকে ওইখান থেকে তুলে অন্য জায়গায় কবর দিন, তাহলে আশা করি সমস্যাটির সমাধান হবে। তারপর প্রিয় লিসেনার্স, রফিকের বাবা ওই কবরস্থানে চলে গেলেন তার বড় সন্তানকে নিয়ে। যাওয়ার পর ওই কবরস্থানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে তার ছেলের কবরটা অর্থাৎ রফিকের কবরটা আবার যেন খনন করা হয় এবং তাকে সরিয়ে অন্য জায়গায় কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। তো এই কথা বলার পর ওই কবরের কর্তৃপক্ষরা বিভিন্ন কথা বলল যে না না, এটা কিভাবে সম্ভব, একজন মানুষকে কবর দেওয়া হয়েছে, এখন আবার বলতেছেন অন্য জায়গায় তাকে আমরা আবার ওইখান থেকে তুলে আরেক জায়গায় কবর দিব, এটা তো অসম্ভব বিষয়, এটা সম্ভব না, এটা আমরা পারবো না। তো এই কথা বলার পর ওই রফিকের বাবা কি করলেন, ওই কবরস্থানের যে সভাপতি ছিলেন, যার দায়িত্বে ছিল কবরস্থানটি, তার কাছে গেলেন, গিয়ে বলেন যে এরকম এরকম। তো ওই সভাপতিও বলল যে এখানে যেহেতু আপনার ছেলের কবর দেয়া হয়েছে, তো আপনারা আরেক জায়গায় কেন কবর দিতে যাচ্ছেন, তো এটা তো আসলে ঠিক না। তারপর রফিকের বাবা সবগুলো বিষয় বলেন যে এরকম এরকম এমুক আলেম আমাকে বলছে যে এই কবরটা সরিয়ে দিতে, এবং এইটার পিছনে কারণ আছে, কারণ আমি এবং আমার সন্তান এবং আমার বউ আমরা 3 জনই স্বপ্নে দেখছি যে আমার ছেলে এসে বলতেছে তাকে এখান থেকে সরিয়ে অন্যখানে যেন কবর দিই। তো প্রিয় লিসেনার্স, এই কথা শুনে ওই মসজিদের কর্তৃপক্ষের যিনি ছিলেন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি বিষয়টা, তো আপনি এক কাজ করেন, আপনি ওই কবরেই যান এবং আমি আমার এই কবরস্থানে যারা কাজ করে তাদেরকে বলে দিচ্ছি তারা যেন আপনাকে ব্যবস্থা করে দেয় এবং কবরটি স্থানান্তর করে অন্য জায়গায় যেন তাকে কবর দেয়া হয়। তো এই কথা বলার পর রফিকের বাবা তাকে ধন্যবাদ জানিয়ে রফিকের বাবা কবরস্থানে যান এবং ওই কবরস্থানের যারা ছিল তারা নতুন একটি কবর খনন করে এবং ওই কবরটি খনন করার পর তারা রফিকের লাশটি যেখানে কবর দেয়া হয়েছিল প্রথমে ওইখানে যায় এবং ওইখানে গিয়ে তারা ওই কবরটি খনন করা শুরু করে। তো প্রিয় লিসেনার্স, যখন তারা ওই কবরটি খনন করা শুরু করে তখন দেখে যে রফিকের লাশ সেখানে নেই। আসলে প্রিয় লিসেনার্স, এই বিষয়টা যখন কবরস্থানের যারা খনন করে আর কি, কবর যারা খুদে, তারা যখন এই বিষয়টি দেখে এবং রফিকের বাবাও কবর খনন করার সময় সেখানে দেখে যে তার ছেলের লাশ সেখানে নেই। 8-10 দিন হবে ছেলেকে দাফন করা হয়েছে, 8-10 দিনও কিন্তু প্রিয় লিসেনার্স শরীরের অংশ খুব একটা পচে না, খুব একটা ক্ষয়ক্ষতি হয় না, লাশ তো থাকার কথা বা কাফন অন্তত থাকার কথা, কিন্তু রফিককে সেখানে দেখতে পায় না। প্রিয় লিসেনার্স, এইটা যখন এই কবরস্থান যারা খনন করে তারা এবং রফিকের বাবা এবং বড় ভাই দেখার সাথে সাথে তারা অবাক হয়ে যায় এবং অত্যন্ত ভয় পেয়ে যায় এবং সাথে সাথে তারা কি করে, ওই ইমাম সাহেব ওই যে আলেম সাহেব ছিলেন, ওই আলেম সাহেবকে রফিকের বাবা ও তার ছেলেকে পাঠান যে আলেম সাহেবকে নিয়ে আসো। তো এই বিষয়টা যখন আপনার জানাজানি হয়ে যায়, চারদিকে জানাজানি হয়ে যায় যে এইরকম রফিকের কবরে রফিকের লাশ পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টি সম্পূর্ণ শহরে ছড়িয়ে পড়ে যায় যে এরকম লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রিয় লিসেনার্স, ওই আলেম সাহেব আসেন এবং অনেক মানুষ ভিড় জমায় এই বিষয়টি দেখার জন্য। তো আলেম সাহেব যখন আসার পর তিনি লক্ষ্য করেন যে আসলেই এখানে কবর দেওয়া হয়েছে নতুন কবর, বাঁশগুলো নতুন। আপনারা প্রিয় লিসেনার্স নিশ্চয়ই জানেন যে
কবর যখন কারো কারো দাফন করা হয় তখন চাটাই এবং ওই যে আপনার বাঁশ এগুলো কিন্তু নতুন থাকে। তো ওগুলা নতুন বাঁশ ব্যবহার করে, পুরাতন বাঁশ ব্যবহার করে না। বাঁশগুলো অনেক নতুন। কেউ যে চুরি করে নিয়ে গেছে এটাও কিন্তু মানে বোঝা যাচ্ছে না যে চুরি করছে কিনা। এটা এই মাটি যেভাবে তারা দাফন করে গেছিল এবং দাফন করার শেষে একটা পলিথিন কিন্তু এই কবরের উপরে দিয়ে রাখছিল, যাতে পানি যদি বৃষ্টি যদি হয় যেন এই ক্ষতি না হয় বা কবরটা যেন ভিজে না। এর কারণে ওই কবরস্থানে একটা পলিথিন দেয়া হয়েছিল। তো প্রিয় লিসেনার্স, যারা দাফন এই কবরটা খনন করা থেকে শুরু করে শেষ পর্যন্ত ছিল, তার বাবা ছিল এবং এই কবরস্থানের কিছু মানুষ ছিল, তারা বলতেছে যে আমরা যেভাবে কবর দিছি ঠিক একই রকম কবর কিন্তু রয়েছে, এখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। এবং ওইখানে কিন্তু দারোয়ানও ছিল প্রিয় লিসেনার্স। ওই কবরস্থানে একজন দারোয়ানও ছিল। তো দারোয়ান সবসময় ডিউটি করে, সেও এরকম কোনো ঘটনা দেখে নাই বা এই কবরস্থানে আগেও কোনো লাশ চুরি হওয়ার ঘটনা ঘটে নাই। কিন্তু এইবারই প্রথম যে একটি কবরস্থান থেকে যে লাশটি উধাও হয়ে গেছে এরকম একটা বিষয়। তো অনেকে বলা বলি করতে লাগলো যে লাশ মনে হয় কেউ চুরি করে ফেলছে। তো চুরি করার কোনো বিষয়ই না। তো আলেম সাহেব বললেন যে এটা তো দেখে মনে হচ্ছে বাঁশ বা চাটাই যেগুলো আছে এবং কবরস্থানের যারা ইয়া করছিল, যারা তত্ত্বাবধানে ছিল, তারা তো বলতেছে যে চুরি হয় নাই। তাহলে আর এটা দেখেও মনে হচ্ছে যে এটা চুরির কোনো বিষয় না, এখানে চুরি হয় নাই। তো রফিকের বাবা তখন আশ্চর্য হয়ে ইমাম সাহেবকে বললেন যে ইমাম সাহেব এটা কেমনে হলো বা কিভাবে হলো, আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন ইমাম সাহেব বললেন যে আপনার ছেলে কি নামাজি ছিল? তখন ওই রফিকের বাবা বলেন, হ্যাঁ, আমার ছেলে নামাজি ছিল এবং ফরেজগার মানুষ ছিল। সে কোনো ধরনের গান বাজনা বা কোনো ধরনের খারাপ কাজ সে কখনো করতো না এবং সে অত্যন্ত ভালো মনের মানুষ এবং দয়ালু মনের মানুষ ছিল। তো ইমাম সাহেব এই বিষয়টি বুঝে তিনি উপস্থিত টাইমে কোনো কিছু বলতে পারলো না বা এই ঘটনাটি কিসের জন্য ঘটেছে সেটা আসলে এই রহস্যটা উন্মোচন করতে পারলেন না ওই ইমাম সাহেব। তারপর তিনি কিছুটা সময় চাইলেন যে আমাকে কিছু সময় দেন, আমি বিষয়টা চিন্তা করি বা আমি বিষয়টা নিয়ে ভাবি বা আমি কিছু রিসার্চ করি যে কিভাবে কি হয়েছে এগুলা বুঝি আমি। তো এই কথা বলে ওই ইমাম সাহেব বিদায় নিলেন এবং রফিকের লাশ তো আর নতুন যে কবর খনন করা হয়েছিল এখানে তো আর কবর দেওয়া হয় নাই। তো ওই কবরটা রফিকের যে নতুন কবরটা যেটা খনন করা হয়েছে ওইটা যেভাবে কুটছিল তারা সেভাবে মাটি দিয়ে ভরাট করে দেয় এবং তার পুরাতন যে কবরটা ছিল যেখানে তার লাশ গায়েব হয়ে গেছিল ওইটা কি করবে, তখন তো আর কিছু করার ছিল না। ইমাম সাহেব বলে গেছিলেন যে এটা যেভাবে আছে সেভাবেই চাটাই দিয়ে এবং বাঁশ দিয়ে মাটিটা কবরটা যেন আগের মতো করে দেয়া হয়। তারপর ইমাম সাহেবের কথা মতো তার কবরটা যেভাবে ছিল ওইভাবেই লাশ ছাড়া ওই কবরটা আগের মতো করে দেয়া হয়েছে। তারপর সবাই যে যার মতো করে আবার বাসায় চলে গেল। তারপর প্রিয় লিসেনার্স, ওই রাতে রফিকের বাবা আরো একটি স্বপ্ন দেখে এবং স্বপ্নে রফিক এসে কিছু বলছে না, তখন সে মুচকি মুচকি হাসছে। এটা দেখে রফিকের বাবা অনেকটা ভয় পেয়ে যায় যে আমার ছেলের লাশ উধাও হয়ে গেল এবং আমার ছেলে এখন স্বপ্নে এসে হাসছে, এটা বুঝতে পারলাম না। তখন আবার সকালে এই রফিকের বাবা তার পরিবারের সাথে আবার বিষয়টা নিয়ে আলোচনা করে যে এরকম আমি স্বপ্ন দেখছি। তখন সবাই অনেকে ভয় পেয়ে গেল, পরিবারের সবাই ভয় পেয়ে গেল যে আসলে এটা তো অলৌকিক একটা বিষয়, এটা তো কিভাবে ঘটলো বা এটা তো অনেকটা ভয় লাগতেছে আমাদের সবার। তো রফিক কিন্তু প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো যে রফিক কিন্তু আসলেই অনেক ভালো মনের মানুষ ছিলেন। সে মানুষের উপকারে আসতো এবং নামাজ পড়তো, কখনো নামাজ মিস দিত না। এবং রফিকের বাবা তাকে সবসময় নামাজের কথা বলতো এবং নামাজ পড়তো। সে ভালো ছিল, তার বাবা মাও তাকে অনেক ভালোবাসতো এবং সে অনেক ভালো ছিল বিদায়। তো তারা চিন্তা করলো যে আমার ছেলের সাথে যদি কিছু ঘটেও থাকে তো সেটা মনে হয় কোনো খারাপ কিছু ঘটে নাই, যা ঘটছে ভালোই ঘটছে, রফিকের মা সেটা বলবো। তারপর প্রিয় লিসেনার্স, এই রফিকের বাবা কি করলো, ওই আলেম সাহেবের কাছে আবার গেল, গিয়ে বলল, আলেম সাহেব আপনি কি কিছু বের করতে পারছেন যে আমার ছেলের সাথে এরকম কেন ঘটছে বা কি হয়েছে? তারপর আলেম সাহেব বলল যে হ্যাঁ, আমি কিছুটা বের করতে পারছি। আমার অধীনে যে জিন ছিল আমি ওই জিনেদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। রফিক যখন পৃথিবীতে বেঁচে ছিল তখন সে কিন্তু অনেক মানুষের উপকার করছে এবং মানুষের উপকার করার পাশাপাশি সে কিন্তু একটি জিনেরও উপকার করছে। তো ওই উপকার করার ফলে আপনার ছেলে যখন মারা যাওয়ার পর সে কিন্তু আপনাদের
স্বপ্নে আসছিল, এসে বলছিল যে তার কবরটি যেন আপনারা এখান থেকে অন্যখানে সরান, কিন্তু আপনি সরান নাই। তারপর রফিকের মাও কিন্তু একই স্বপ্ন দেখে, কিন্তু সেও কিন্তু তারপরেও কিন্তু আপনারা সেই কবরটি সরান নাই। তো যখন জিনেরা কিন্তু এই বিষয়টি বুঝতে পারছিল, এবং ওই জিনেরা খুব ক্ষমতাশীল এবং খুব ভালো জিন ছিল, তারপর তারা কি করে, তারপর তারা অলৌকিকভাবে আপনার ছেলের লাশটি এই জায়গা থেকে অন্য কোনো একটি কবরে বা অন্য কোনো একটি জায়গায় স্থানান্তর করে। এবং এই বিষয়টি আমি জানতে পারি আমার অধীনে থাকা একটি জিনের কাছ থেকে, এবং সেই জিনটি এই খবরটি আমাকে বলেছে। তো এটা শুনে রফিকের বাবা অনেকটাই, তার ভিতরে যে কষ্ট জমেছিল বা যে ভয়টা ছিল সেই ভয়টা তার কেটে যায়, এবং তিনি ইমাম সাহেবকে বললেন যে এতে কি আমার ছেলের কোনো ক্ষতি হবে বা কোনো সমস্যা হবে। তখন ওই ইমাম সাহেব বললেন, আলেম আর কি বললেন যে না, এতে কোনো সমস্যা নাই, এটা তো ভালো, আপনার ছেলে ফরেস্টগার্ড ছিল, ভালো ছিল, এতে কোনো সমস্যা হবে না। আর আপনারা তার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং দান সদকা করবেন, সে ভালো আছে ইনশাআল্লাহ। তো এই কথা বলার পর রফিকের বাবা সেখান থেকে চলে আসেন। চলে আসার পর তার পরিবারের, রফিকের বাবা তার মা তার পরিবারের সাথে বিষয়টা শেয়ার করে যে এইরকম ঘটনা, ইমাম সাহেব এরকম বলছে। তো রফিকের মা, ভাই এগুলা শুনে অনেকটা খুশি হয়, এবং অনেকটা তারা ভয়টা কেটে যায়। তারা ভয় পাচ্ছিল, কারণ এইরকম একটা মানুষের যদি প্রিয় লিসেনার লাশ উধাও হয়ে যায়, তাহলে এটা তো নিশ্চয়ই ভয়ের এবং অলৌকিক একটি বিষয়। তো এই ঘটনাটি প্রিয় লিসেনার্স আমি যার কাছ থেকে কালেক্ট করেছি, তিনি রফিকেরই একজন প্রতিবেশী, এবং তিনি সেই বিষয়গুলো জানতেন। শুধু তিনি না, মোটামুটি সবাই এই বিষয়গুলো জানতেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর এইরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের কোনো আত্মীয় স্বজনের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে মেইল দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা মেইলে বা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ঘটনাগুলো সেন্ড করতে পারেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে সামনের কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।